অনেক রাতে প্রধানমন্ত্রীর সাথে দেখাও হলো, উনি আশ্বাসও দিয়েছেন ইলেকশনের পর এই 3টি দাবি এটা পার্লামেন্টে হবে, উনি আশ্বাস দিয়েছেন পূরণ হবে। আমাদের কথা হচ্ছে এর জন্য সোহেলকে রাস্তায় নামতে হবে কেন বা যেতে হবে কেন? এটা তো একটা রাষ্ট্রীয় দায়িত্বে এই ব্যাপারগুলো চলে আসবে, এর জন্য দাবি করার কিছু নেই। তো এখানে এই ভাগটাকে আমাদের পূরণ করতে হবে। তো তাজউদ্দিন আহমেদের ঘটনায় ফিরে আসি। 19শে আগস্ট নর্থ বেঙ্গল থেকে কিছু মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে এসে বললেন, 19শে আগস্ট 71, বললেন যে ভাবি তাজউদ্দিন ভাই তো অসুস্থ এবং ওনাকে অসুস্থ। তো তখন আমরা আব্বুকে না জানিয়ে আমি, আম্মা, ছোট বোন রিমি এবং বদরুন্নেসা কলেজার নামে ওনারা আমার বাবাকে দেখতে চলে যায় সেই 8 নম্বর থিয়েটার রোড। সেই 8 নম্বর থিয়েটার রোডে সে প্রথম বাংলাদেশ সরকারের সে অস্থায়ী যে রাজধানীটা সরকারের কার্যক্রম হতো, প্রধানমন্ত্রী কার্যালয়, সেটাই ছিল। তো তখন আমরা যখন গেলাম, আমার বাবা তো জানতেন না আমরা আসছি, কারণ আমার বাবা বলেছে পরিবারের সাথে উনি কোনো মানে পারিবারিক কোনো দেখা সাক্ষাৎ হবে না। তো আমরা যখন, আমার হয়তো বক্তব্য দীর্ঘ হচ্ছে, আমি এখনই রাগ করছি, থ্যাংক ইউ। তো তখন আমরা যখন গেলাম, যে দেখি আমার বাবা ঘরে নেই। ওসমানী সাহেব পাশের রুমে থাকতেন, ফারুক আজিজ খান পাশের রুমে থাকতেন। আমার বাবার যে রুমটা ছিল অফিস, তার পাশে একটা ছোট্ট রুমে চৌকি দিয়ে ওখানে উনি শুতেন, যেদিকে রুমেও আমার বাবা নেই। তখন ওনার সচিবরা বলে যে ওর স্যার তো ভিতরেই আছে। তখন দেখি বাথরুমের দরজাটা খোলা এবং ওখানে লাইট এবং ওখানে একটা কাপড় কাচার শব্দ আসছে। এই স্মৃতিটা আমি ভুলবো না। আমরা দেখি যে ওখানে আমার বাবা যুদ্ধদিনের প্রথম প্রধানমন্ত্রী ফ্লোরের মধ্যে বসে তো ওনার একমাত্র শার্টটি কেচে নিচ্ছেন এবং ওনার লুঙ্গি, পরনে সাদা গেঞ্জি, ওনার বুকে একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা ফেটে লাল। কারণ আমাদের আসার শব্দ শুনে উনি কাপড়টা নিয়ে এখন আমার এরকম করে আমাদেরকে তাকিয়ে মানে লজ্জা পেয়ে গেলেন। দেখি রক্তে লাল এবং একটা ওনার শার্ট, কারণ পরদিন সিনেটর কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি রেফিউজি কমিশনের তিনি তখন প্রধান, উনি সরেজমিনে আমাদের মুক্তিযুদ্ধে এই যে গণহত্যা হচ্ছে, এত রেফিউজি ক্রাইসিস, সেটা দেখতে এসেছিলেন। আজকে যদি ওই স্টোরিটা পাঠ্যসূচিতে দেয়া হয়, গণমানুষের মধ্যে চলিয়ে দেওয়া হবে, তাহলে নেতার সংজ্ঞা এটাই হবে, এটাই স্বাভাবিক। ওই ইন্সপিরেশনটা দিয়ে তারা ওরকম মানুষ হওয়ার প্রচেষ্টা নেবে। তাই আমি বলি যে যুদ্ধদিনের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে অনেক কিছু স্ট্রাগল করে দেশটা স্বাধীন করতে হয়। তার মধ্যে ভেতরের শত্রু ছিল খন্দকার মোশতাক, যাকে উনি নিষ্ক্রিয় করে দেন। মাহবুবুল আলম চাষির মতো মানুষ, যাদের উনি নিষ্ক্রিয় করে দেন। ভেতরে ছিল যুবদল এক অংশ, শেখ মুজিবের নেতৃত্বে তারা প্রথম বাংলাদেশ সরকারের প্রচণ্ড বিরোধিতা করেছিল। এদেরকে উতরে, এদেরকে সামলে তারপরে সোভিয়েত ইউনিয়ন তখনও ভারতের পাশে এসে দাঁড়ায়নি। আর না দাঁড়ালে ভারতও তো তখন দোদুল্যমান যে ইন্দিরা গান্ধী সরকারের তাদের কিন্তু সমর্থন ছিল, কিন্তু তারা সেভাবে অস্ত্র সাহায্য দিতে পারছিল না, কারণ তাদের একদিকে হচ্ছে তাদের